বিশ্বকাপের স্বপ্নের সেমিফাইনাল ফ্রান্স ভার্সেস স্পেন বাংলাদেশ সময় রাত 1টায় সরাসরি আপনি দেখবেন টি স্পোর্টসে। একটা দল যাবে বিশ্বকাপের ফাইনালে, আর একটা দলকে বিদায় নিতে হবে এই শেষ 4 থেকে। বিশ্বকাপ শুরুর আগে যদি আপনি যে কাউকে জিজ্ঞাসা করতেন যে এইবারের বিশ্বকাপে ফেভারিট আসলে কারা, আপনাকে সবাই হয়তো 3টা নাম যদি বলতো, 3টা দেশের নাম যদি বলতো, তাহলে সেই 3 দেশের ভেতরে থাকতো এই 2টা দেশ, একটা স্পেন একটা ফ্রান্স। এবং আমরা বিশ্বকাপের আগে থেকেই ধরে নিয়েছিলাম যে এই দুটা দলের একটা অলিখিত ফাইনাল আমরা সেমিফাইনালে দেখবো, এবং সেই সেমিফাইনালটাই হতে যাচ্ছে অল ইউরোপিয়ান সেমিফাইনাল, যেটাকে আপনি আলটিমেটলি লামিন ইয়ামাল সহ অনেকে বলেই দিয়েছিলেন যে এটাই আসলে বিশ্বকাপের ফাইনাল, সেই হিসেবেও আপনি ধরতে পারেন। মানে ফাইনালের আগে ফাইনাল। ফ্রেঞ্চ দৈনিক লেকিপ বলছে লা রিভ ফিনালে, এবং এই ফাইনালের অপেক্ষায় আছে স্প্যানিশ দৈনিকগুলো। ডিয়ারিও আস বলছে পাসিলো আ লা গ্লোরিয়া, গ্লোরির পথে বা গ্লোরির আগে যে ম্যাচটা সেটাকেই তারা বেশি ফোকাস করছে। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। ডিয়ারিও স্পোর্ট বলছে ভামো আ পোর লা ফিনাল, মানে আরও একটা ফাইনালের আগে ফাইনাল। এই ম্যাচটার ট্যাগলাইন তো এরকমই, ফাইনালের আগে ফাইনাল। এই দুই দল যদি ফাইনালে উঠতো, আমার মনে হয় না খুব বেশি লোকে খুব একটা কমপ্লেইনও করতেন না, কিন্তু এই দু দলের পাথওয়েটাই আসলে এমন হয়ে গিয়েছিল, তাদের ধরাই হয়েছিল যে তারা সেমিফাইনালে আসবে, এবং সেখানে দুই দলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাকি সবগুলো ম্যাচ জিতে এই পর্যায়ে এসে আপনি লা রিভের কথা বলছিলেন, লেকিপের যে হেরারটা সেটা ছিল দ্য ড্রিম। লামিন ইয়ামাল তার জন্মদিন শেষ হয়ে গেছে, মানে 19তম জন্মদিনে তিনি তার ড্রিম বা বার্থডে উইশ কি জানিয়েছেন জানেন? সেটা হচ্ছে ফ্রান্সকে হারানো। এই ম্যাচের উত্তেজনা শুরু হয়ে গিয়েছিল যখন লাস্ট ম্যাচটা স্পেন জিতলো, তখনই কিন্তু লামিন ইয়ামাল বলে দিয়েছিলেন যে ওরা আমাদের সাথে পারবে না, আর এটাই হবে বিশ্বকাপের ফাইনাল। কারণ তারা দুইবারেই ফ্রান্সকে হারিয়েছে। ইব্রাহিমা কোনাতে, ফ্রান্সের ডিফেন্ডার, তিনিও সেই কথার উত্তেজনায় বলেছিলেন ফ্রান্স দল আছে, স্টে হাম্বল। তারা এর আগে কি হয়েছে সেটা নিয়ে তাদের কোনো ধরনের আসলে কোনো মাথা ব্যথা নেই। স্বপ্নের এই জয়ের কথা যেটা লামিন ইয়ামাল বলছেন, সেটা তিনি বলছেন তার জন্মদিনের দিনে, মানে 19 বছরে তিনি পা দিলেন। ম্যাচের আগের দিন তার জন্মদিন, এবং তিনি রিকোয়েস্ট করেছিলেন এই প্রেস কনফারেন্সে আসার জন্য। এই প্রেস কনফারেন্সে অন্য যে কেউ আসতে পারতেন, কিন্তু লামিন ইয়ামাল তার নিজের ইচ্ছায় এই প্রেস কনফারেন্সে এসেছেন। এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে তার সঙ্গে ছিলেন তার কোচ দেলা ফুয়েন্তে, যে দেলা ফুয়েন্তে বলছেন এই বিশ্বকাপ এখনো পর্যন্ত লামিন ইয়ামালের সেরা দিনটা দেখে নাই, এবং লামিন ইয়ামাল তার সেরা দিনটা দেখাতে চাইবেন এই ফ্রান্সের বিপক্ষে, যে ফ্রান্সের বিপক্ষে তার মিশন আসলে শুরু হয়েছে ওই জায়গা থেকে। মানে যখন তিনি বেলজিয়ামকে হারিয়েছেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছে ফ্রান্সকে নিয়ে তুমি কি ভাবো, তোমরা ভয় পাচ্ছ কিনা, তখন তিনি বলছেন ভয় কেউ যদি পেতে হয় তাহলে ওরা পাবে, ভয় আমাদের পাওয়ার তো কোনো কারণ নাই, কারণ আমরা আগের দুবার তাদেরকে হারিয়েছি। এই কথাটা আবার আত্মসম্মানে লাগলো কিনা ফ্রান্সের, সেটাও জানতে চাওয়া হয়েছিল প্রেস কনফারেন্সে আসা জোল কোন্দেকে, অর্থাৎ যিনি খেলেন বার্সেলোনায়, লামিন ইয়ামালের টিমমেট আর ফ্রান্সের জাতীয় দলে। তিনি বলছেন না, এটাকে আমরা কোনোভাবেই অপমান হিসেবে দেখছি না, এটা আসলে তার কাছে মনে হয়েছে তাই তিনি সেটাকে বলেছেন, যেটাকে একেবারে আজকালকার দিনের প্লেয়াররা আমার মনে হয় খুব লাইটলি এইসব কথাবার্তা নেন। কিন্তু এই ম্যাচে আসলে ফেভারিট কে? এই ম্যাচে ফেভারিটের কথা বললে আপনার এবারের বিশ্বকাপের পারফরমেন্স যদি আপনি ধরেন, গোল খাওয়ার হিসেবে আপনি বলবেন ফ্রান্সের থেকে স্পেন এগিয়ে আছে। আবার গোল দেয়ার হিসেবে যদি আপনি ফেভারিট বের করতে চান, তখন আপনার ফ্রান্সকে রাখতে হবে। মানে একটা দল ফেভারিট তাদের ডিফেন্সিভ সলিডিটির কারণে, একটা দল ফেভারিট তাদের অ্যাটাকিং ভার্সেটিলিটির কারণে। দিদিয়ের দেশও ফ্রান্সের কোচ বলছেন এই ম্যাচে ফেভারিট দেলা ফুয়েন্তের স্পেন। তিনি বলছেন আমি দেলা ফুয়েন্তের উপরে চাপ প্রয়োগ করতে চাই না, কিন্তু এই ম্যাচে আসলে ফেভারিট ওরাই। তার কারণ এই দলটা গোল হজম করেছে 6 ম্যাচে মাত্র একটা। মানে এই যে ডিফেন্স আপনাকে যে টাইটেল জেতাতে পারে, এটাতে পুরোপুরি বিশ্বাস করছেন দিদিয়ের দেশও। তিনি এই ম্যাচে তাই বলছেন যে স্পেনের ওপরে লোকের প্রত্যাশা বেশি। শুধুমাত্র ডিফেন্সের কথা তিনি বলছেন তা না, এই বিশ্বকাপ শুরুর আগে যেহেতু স্পেন এখানে এসে ফেভারিট হয়ে এবং তারা আগের বার ইউরো জিতেছে, তাই তিনি বলছেন স্পেনের উপরে লোকেদের প্রত্যাশা অনেক বেশি, এবং এই প্রত্যাশা তাদেরকে ফেভারিট বানাচ্ছে। এটা কি এক ধরনের প্রেশার শিফটিং স্ট্র্যাটেজি নাকি দিদিয়ের দেশও? দেখেন, আবার দিদিয়ের দেশও কিন্তু স্পেনের সাথে তার হিস্ট্রিও ভালো না। হ্যাঁ, দিদিয়ের দেশও যতই ফ্রান্সকে নিয়ে এই টানা 3বার তিনি বিশ্বকাপের ফাইনালে উঠলেন, একবার চ্যাম্পিয়ন হয়েছেন, দুইবার উঠেছেন, আরেকবার উঠার সামনে রয়েছেন। এই স্পেনের কাছে
তিনি হচ্ছে ইউরো হেরেছেন, এই স্পেনের কাছে তিনি হচ্ছে নেশনস লিগের ফাইনাল হেরেছেন। সুতরাং আলটিমেটলি ধরেন এই জায়গায় তার একটা উইক পয়েন্ট দেলা ফুয়েন্তেই কিন্তু বের করেছেন। এই যে লাস্ট দুইটা যে হার, দুইটাই তো দেলা ফুয়েন্তের আন্ডারই হচ্ছে গিয়ে স্পেনের কাছে আসলো। তো ওই জায়গাটা ধরেন একদিক থেকে তিনি হয়তো সেটা মেনে নিয়েছেন বা অ্যাডমিট করছেন, বাট দিন শেষে তো এটা তো আপনার সত্য। স্পেনের এবারের যে ডিফেন্ডিং লাইনটা ক্রিয়েট হয়েছে সেটা এবারের বিশ্বকাপেরই সেরা ডিফেন্ডিং লাইন আপ বললেও আপনার ভুল হবে না। দেখেন এই প্রেস কনফারেন্সে যখন দিদিয়ের দেশও এসেছেন, দিদিয়ের দেশের কাছে সবার কিন্তু আরও একটা কৌতূহল ছিল, যেই কৌতূহলের শুরুটা হয়েছিল ফ্রান্স যখন ম্যাচ ডে -1 ট্রেনিংটা তারা করছিল। সেই ট্রেনিংয়ের তো প্রথম 10 মিনিট আপনার সাংবাদিকদের জন্য ওপেন, সেখানে যে সবাই 15 মিনিট সাংবাদিকদের জন্য ওপেন, সেখানে যে সবাই আসলে দেখতে পারলো কিলিয়ান এমবাপ্পে হচ্ছে কি আলাদা ড্রিল করছেন। তার মানে কি তখন সবার মনের মধ্যে একটা ভয় আসলো, মরক্কোর এগেনস্টে তো ম্যাচটায় শেষ দিকে তাকে তুলে নেওয়া হয়েছিল, সেই রেসটা এখনো আছে কিনা, কারণ না হলে কেন কিলিয়ান এমবাপ্পে আলাদা ড্রিল করছেন। তখন সেটারও আসলে একেবারে সাফ জবাবটা দিদিয়ের দেশও তিনি সেই প্রেস কনফারেন্সে এসে দিয়ে দিয়েছেন। কিলিয়ান এমবাপ্পে 100% ফিট, বাট অন্যদের যেই ওয়ার্কলোডে ট্রেনিংটা আজকে শুরু করা হয়েছিল কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রে সেটা কিছুটা আসলে 5টা মিনিট সেখানে কমিয়ে দেওয়া হয়েছিল। এবং আরও একটা জিনিস তিনি জানিয়েছেন, চুয়ামেনি খেলবেন কি খেলবেন না এইটা আসলে টাইমের ওপর ডিপেন্ড করবে। চুয়ামেনি থাকলে এই দলের সলিডিটি কিন্তু মিডফিল্ডে অনেকটাই বাড়ে। হ্যাঁ, মানুকোনে খেলছেন, মানুকোনের ওপরও ডিপেন্ড করার মতো একটা রিলায়েবিলিটির জায়গা তিনি ক্রিয়েট করেছেন, বাট চুয়ামেনিকে নিয়ে এখনও আসলে ফ্রান্স টিম হোপফুল। এটা হচ্ছে ফ্রান্সের সাপোর্টার যারা, ফ্রান্সের ভক্ত যারা, তাদের জন্য এমবাপ্পের নিউজটা এই প্রেস কনফারেন্সের পর মনে হয় একটা ইতিবাচক রিয়াকশন তারা আসলে পাচ্ছে। ওই ম্যাচের পরে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দিদিয়ের দেশে জানিয়েছিলেন যে এত বেশি গুরুতর নয় চোট, কিন্তু চোট যে কিছুটা এখনো পর্যন্ত আছে সেটা কিলিয়ান এমবাপ্পেকে আলাদা করে সাইক্লিং করে দেখার পরে নিশ্চয়ই বুঝতে আর বাকি থাকে না। তাকে হয়তো কিছুটা সতর্ক হয়ে এই ট্রেনিং সেশনে অংশ নিতে হচ্ছে, তবে ফ্রান্সের সবাই ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন, সেটা হচ্ছে ফ্রান্সের জন্য ভালো খবর। একই রকম প্রশ্ন ছিল দেলা ফুয়েন্তের কাছে। প্রশ্নটা হচ্ছে এইরকম অবধারিত একটা প্রশ্ন, মিডফিল্ডের পাজল আসলে কে কিভাবে মেলাবেন? মানে এক পাশে তো পেদ্রি, অন্য পাশে ফাবিয়ান রুইজ। আগের ম্যাচে পেদ্রি বসে থাকলেন, পেদ্রি নামলেন পরে, আর ফাবিয়ান রুইজ স্টার্ট করলেন। এখন এই মিডফিল্ডের ইকুয়েশনটা কি করে দেলা ফুয়েন্তে মেলাবেন, সেই প্রশ্নটা দেলা ফুয়েন্তের কাছে ছিল এবং খুব স্বাভাবিকভাবেই তিনি আসলে ব্যাপারটা পরিষ্কার করে বলেন নাই। তিনি আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। তিনি বলছেন ম্যাচ বাই ম্যাচ তিনি তার স্ট্র্যাটেজি সাজিয়ে সেখানে তার একাদশ তিনি সিলেক্ট করবেন। আর এই সব একাদশ আরও খুঁটিনাটি কার কি কৌশল, কি ধরনের ট্যাকটিক্স হতে পারে, কোন জায়গায় ম্যাচটা শেষমেশ ডিসাইড হতে পারে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি আরও একটা পর্বে। তবে আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার এই সেমিফাইনালের প্রেডিকশন কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.